প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম একা। শুরু করছি পঞ্চম অংশ। তুমি চেনো নাকি? না। চাচিকে বলতে শুনলাম খনির জমির খোঁজে এসেছে। এখানে আসবার পর আশপাশে বেশ ঘোরাঘুরি করছে। এমন আবহাওয়ায় আচ্ছা, মুরদ আছে তো লোকটার। কিন্তু এ পরিস্থিতিতে যখন সব জমি তুষার বা বরফে ঢাকা পড়ে আছে, কিভাবে বুঝবে কোন জমিতে খনি আছে? জমির লেআউট তো দেখা যাবে না। আমরাও তাই ভাবছিলাম। প্রথমে কফি দিয়ে গেল মেয়েটা, একটু পর গরম কেক আর ম্যাপল জুস। ডিম পাওয়া গেছে, চাচি ভেজে দিচ্ছে। ফের দ্বিধা করলো মেয়েটা। তারপরে জানালো, তোমাকে বোধহয় পছন্দ হয়েছে চাচির, নইলে ডিম দিত না। স্টক খুব কম তো। ধন্যবাদ। পরিবেশন করা খাবারের উপর সন্তুষ্ট দৃষ্টি মেলে বলল জেমি। এখানে কিছুদিন থেকে গেলে বোধহয় মন্দ হয় না। এমন সুস্বাদু খাবারের লোভ সামলানো কঠিন। এখানে কিন্তু কাজ খুঁজে পাওয়া মুশকিল হবে। অবশ্য খনি বা কাঠের কাজ জানা থাকলে সমাদর পাবে। পাহাড়ের ওপাশে আর দক্ষিণের কিছু এলাকায় রাঞ্চ আছে। তুমি কি পাঞ্চার? যখন যে কাজ পাই তাই করি, মৃদু হাসল জেমি। তবে কোনোটাতেই ওস্তাদ নই। হাতটা যে একেবারে খালি তা বলা যাবে না। চিন্তিত দৃষ্টিতে ওকে দেখল মেয়েটি। বুঝতে চাইছে। 17 বয়সের কেউ গরু পাঞ্চিং বা যা তা কাজ করে কিছু টাকা জমিয়ে ফেলেছে, এটা পশ্চিমে বিরল ঘটনা। ভবিষ্যৎ নিয়ে খুব কম লোক ভাবে। বিশেষ করে মাসে $30 মাইনে পাওয়া কাউবয়রা হাড়ভাঙা খাটুনির বিনিময়ে পাওয়া এ টাকা যৎসামান্য না হলেও একেবারে উল্লেখযোগ্য কিছু নয়। সপ্তাহান্তে শহরে এসে হুইস্কি গিলে বা দুদান পোকার খেলে মাইনের টাকা উড়িয়ে ফেলে বেশিরভাগ পাঞ্চার। জমানোর চেয়ে বরং পেডের ফুর্তিতে টাকাটা খরচা করবার মধ্যে নিখাদ আনন্দ খুঁজে পায় তারা। জেমির হাতের নগদ টাকা যে জমানো নয় বরং হঠাৎ পাওয়া, সেটা ব্যাখ্যা করবার তাগিদ বোধ করল না ও। তবে এখন এটাই মূলধন। চিন্তাটা স্বস্তি ও আত্মবিশ্বাসের সঞ্চার করল ওর মধ্যে, এবং এই প্রথম নিজেকে ওই টাকার মালিক ভাবল। আমি ক্রিস্টিনা, জানালো মেয়েটি। কেউ কেউ অবশ্য ক্রিস বলে ডাকে। আমার নাম ট্যাভালিয়ন, জেমি ট্যাভালিয়ন। কখনো কখনো অবশ্য যার যা মনে হয় তাই বলে ডাকে আমাকে। স্মিথ হেসে বলল, তবে একটা সত্যি কথা হচ্ছে, বহুদিন তোমার মতো সুন্দরী কাউকে দেখিনি। মুখ লালচে হয়ে গেল মেয়েটির, তবে একই সঙ্গে উপভোগও করল বোধহয় প্রশংসাটা। কোনো মেয়েরই বা না পছন্দ। মেয়েদের সঙ্গে অন্তরঙ্গ বা সহজ হওয়ার অভ্যাস নেই জেমির, যা ওর বাবা পারত। একবার ওকে বলেছিল ভালো আচরণ করবে ওদের সঙ্গে। একটা ভালো কথাই হয়তো মন জয় করে ফেলবে। বিশেষ করে ওয়েটেস বা অমন মেয়েদের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য। তোমার মনে রাখতে হবে, প্রায় সারাদিন টানা পরিশ্রম করে ওরা। বহু লোকের ধমক খেয়ে বা চোটপাট সয়ে কাজ করতে হয়। দু একটা বন্ধুত্বপূর্ণ কথা ওদের বললে কারোরই এমন কোনো ক্ষতি হয় না। অনীহা নেই জেমির। সত্যি কথা হচ্ছে, উপায় জানা থাকলে ক্রিস্টানার সঙ্গে আরো বন্ধুত্বপূর্ণ আচরণই করত। লোকটা কি সবসময় অনেক কথা বলে? ক্রিস্টানা বুঝতে পারল কার কথা বলছে জেমি। মাথা নাড়ল। আরে না,
বেশিরভাগ সময় একেবারে চুপ করে থাকে, তবে সব খেয়াল করে, চারপাশে কড়া নজর রাখে। ওরা অজান্তে বোধহয় কিছুই ঘটে না। অদ্ভুত ব্যাপার, যাকে নিয়ে কথা ঠিক ওই মুহূর্তে সেই ঢুকলো রেস্তোরাঁয়। বেটা নিশ্চয় অনেক দিন বাঁচবে। সুপ্রভাত, উৎফুল্ল স্বরে সম্ভাষণ জানালো সে। তুমি দেখছি দেখছি বেশ আগেই উঠে গেছো। গরুর রাঞ্চে সূর্য উঠবার আগেই বিছানা ছাড়তে অভ্যস্ত আমরা, বলল জেমি। তবে রাঞ্চে কাজ না করলেও অভ্যাসটা চালিয়ে যাই। গিলিন শেকের তাহলে লোকটার নাম? নামটার কি কোনো বিশেষ তাৎপর্য বা গুরুত্ব আছে ওর কাছে? নিজের চিত্তশক্তির উপর বেশ আস্থা আছে জেমির। মনে পড়ছে না কখনো এ নাম শুনেছে, কিন্তু তারপরও লোকটাকে নিয়ে খুঁতখুঁতে ভাব যাচ্ছে না। অবচেতন মনের একটা অংশ কেবল কু গাইছে, সতর্ক ঘন্টি বাজছে মস্তিষ্কের গভীরে। যতটা জানা উচিত, বরং ওর সম্পর্কে তার চেয়ে বেশিই জানে লোকটা। চিন্তাটা একটুও পছন্দ করতে পারছে না ও, অস্বস্তি বোধ করছে ভিতরে ভিতরে। মনে হচ্ছে ওর অলক্ষ্যে কেউ নজর রাখছে। ওর টেবিলে এসে বসলো শেকের। অন্তরঙ্গ বন্ধুর মতো আলাপ শুরু করলো। আচরণে মনেই হলো না মাত্রই পরিচয় হয়েছে ওদের। পাহাড়, গাছপালা, গরু, আবহাওয়া, নানা বিষয় নিয়ে আলাপ চলছে। আবশ্যিক যা ছিল, একটু পর পুবের সঙ্গে তুলনামূলক আলোচনা শুরু হলো। যতটা না বলছে, বরং তীক্ষ্ণ মনোযোগে তার চেয়ে বেশি শুনছে জেমি। আশায় আছে যদি কোনো সূত্র পেয়ে যায়। সিকেটের হাত দুটো জুয়ারিদের মতো, শীর্ণ, রক্তশূন্য, প্রায় মেয়েলি। সত্যি কথা বলতে গেলে সুন্দরী লাগে। জেমির সন্দেহ, আদেও সত্যিকার ভদ্রলোক তাকে বলা যাবে কিনা। তবে অনুমান করেছে স্বভাব বা প্রবৃত্তিতে না হলেও জন্মগতভাবে ভদ্রলোক গিলিন শেখের। তবে নিঃসন্দেহে ভালো বক্তা, কারণ একবার কথা বলতে শুরু করলে টানা তো বলেই, মনোযোগও ধরে রাখে। গুছিয়ে ও বলতে পারে। নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল জীবন যত আনন্দেরই হোক, একঘেয়ে লাগতে বাধ্য। মানুষ বরং রীতির শৃঙ্খলে বন্দী হয়ে পড়ে, বলল শেখের। এখানে ছোট্ট এ শহরে সব কিছুই পরিপূর্ণ, গোছানো, কিন্তু এই তো শেষ নয়। দুনিয়া অনেক বড় জায়গা, যতটা সম্ভব ঘুরে দেখা উচিত। তুলনামূলক বিশ্লেষণ করতে গেলেও অভিজ্ঞতা অর্জন করতে হবে, এবং সেজন্যে ভ্রমণের বিকল্প নেই। জেমির কাছে মনে হলো শুধু ওই নয়, ক্রিস্টিনাও মুগ্ধ চোতা বনে গেছে। মেয়ে পটানোর প্রথম সবকই হচ্ছে মুখ চালানো, এবং শেকের যে এতে বেশ দক্ষ, প্রমাণ হতে বেশি সময় লাগলো না। লোকটার মুখে বহু দূরের সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস বা বড় বড় শহরের কথা শুনে ছোট্ট এ শহরটাকে বড্ড নোংরা, শূন্য এবং অনাকাঙ্ক্ষিত মনে হলো। অফুরন্ত প্রাণচাঞ্চল্যে ভরা ওই শহরগুলো ঘুরে এসেছে সে। সবকিছু স্বচক্ষে দেখেছে, উপভোগ করেছে, এবং খুঁটিনাটি সবই এখনো স্পষ্ট মনে রেখেছে। বড় বড় উজ্জ্বল চোখে গল্প শুনছে ক্রিস্টিনা। বোঝাই যাচ্ছে পটে গেছে। ব্যাপারটা অবশ্য জেমির ভালো লাগলো না। শেখেদের সঙ্গে পাল্লা দিতে অমন চমৎকার গল্প যদি জানা থাকতো, কিছুটা অনুতাপের সঙ্গে ভাবল, কিন্তু উপায় নেই। বেয়ারা, গরুর নার্সমেইড এর ঝুলিতে আর যাই হোক, ঝলমলে শহরের গল্প থাকে না। বাবা মার সঙ্গে আমিও বেরিয়েছি। কিছু একটা না বললে হয় না, তাই শেষে বলল জেমি। পশ্চিমের বেশিরভাগ জায়গায় ঘুরেছি, ডজ, মন্টানা, অ্যাবিলেন বা এল পাসো। বড় শহরগুলোর কোনোটাই বাদ পড়েনি। এল পাসো তো মেক্সিকোর একেবারে কাছে, নদী পেরোলেই সীমান্ত।
ঠিকই বলেছ, সমাজদারের ভঙ্গিতে বলল শেখের। বয়স কম হলেও দেখছি যথেষ্ট ঘুরেছ তুমি। প্রশংসা ঝরে পড়ল কণ্ঠ কণ্ঠে। তারপর হঠাৎ প্রসঙ্গটা তুলল, এমন স্বাভাবিকভাবে যে আরেকটু হলে মুখ খুলে ফেলেছিল জেমি। আচ্ছা, তোমার বাবা কি কখনো তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেনি? ওর নিজের বাড়ির কথা বলছি, যেখানে সে জন্মেছে বা বড় হয়েছে। সত্যি কথা হচ্ছে, ওই একটা ব্যাপারে জেমির বাবা কখনো কিছু বলেনি, কিন্তু তথ্যটা শেখেটকে জানানোর প্রয়োজন বোধ করছে না। মাঝে মধ্যে বলতো, মিথ্যে বলল, যদিও মনে মনে বাবার কথাই ভাবছে। কেন সে নিজের বাড়ির কথা কখনো বলেনি ওকে? নিয়ে যাওয়া দূরে থাক, কখনো বলেও নি কোথায় জন্মেছে কিংবা কোথায় বড় হয়েছে। কিন্তু কেন? না বলবার মধ্যে কোনো স্বাভাবিকতা নেই, তাই নিশ্চিতভাবে বলা চলে বিশেষ কারণ ছিল। শুধু বাড়ির ব্যাপারেই নয়, পরিবার সম্পর্কেও জেমিকে প্রায় কিছুই জানায়নি জন ট্যাভালিয়ন। খামখেয়ালিপনা বা অবহেলা বলা যাবে না, বরং খুব সতর্কতার সঙ্গে ব্যাপারটা এড়িয়ে গেছে জেমির বাবা। ওর স্থির বিশ্বাস বিশেষ কোনো কারণ ছিল। সহসা একটা ঘটনা মনে পড়ল, ছোটবেলার ঘটনা। বড়জোর 4-5 বছর হবে ওর বয়স। অস্পষ্ট স্মৃতিতে ভেসে উঠেছে এক রাতের কিছু মুহূর্ত। বাবার সঙ্গে দেখা করতে এসেছিল এক মহিলা। ছিপছিপে দেহ, কালো চুল, বড় বড় সুন্দর চোখ, চোখের রঙও কালো। মহিলা কোত্থেকে বা কিভাবে এসেছে, কিংবা আদৌ সে জায়গাটা কোথায়, মনে নেই জেমির। তবে এটা মনে আছে, মহিলার পরনে ছিল কালো কোলক এবং রাতে হঠাৎ এসে উপস্থিত হয়েছিল। এসব কি স্মৃতির পুনরুদ্ধার? ঠিক ঠিক মনে করতে পারছে ও, না পুরোটাই কল্পনা? মাত্র কয়েকটা মিনিট সময় আছে আমার হাতে, শঙ্কিত স্বরে বলছিল মহিলা। খুব ভয় পেয়েছি আমি, এত ভয় জীবনে কখনো পাইনি। ও আসছে জন, জানোই তো ও কেমন, আর রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কোনোভাবে যদি জানতে পারে আমি তোমাকে সতর্ক করে দিয়েছি বা দেখা করেছি, ঈশ্বর জানেন, একটা কথাও বলবে না। সে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে খুন করবে। এখানে আসা উচিত হয়নি তোমার, উত্তেজিত স্বরে বলেছিল জেমির বাবা। এখনই চলে যাও, আর দেরি করা ঠিক হবে না। যদি পারতাম। কি করবে? কিছু করবার থাকলে তো জন, কারোই কিছু করবার নেই। ওকে আটকাবে কে? তুমি যদি ফিরে যাও, তাতেই শেষ হয়ে যাবে সব কিছু। সর্বনাশের ষোলো কলা পূর্ণ হয়। ওদের ধারণা তুমি কাজটা করেছ জন, প্রত্যেকে তাই বিশ্বাস করে, ব্যতিক্রম কেবল দাদা। সবাই বিশ্বাস করলেও তিনি করেননি। না, কাজটা আমি করিনি, স্বীকার করছি। যথেষ্ট সমস্যায় ছিলাম বা আছি, কিন্তু ওদের মতো প্রতিহিংসা পরায়ণ নই আমি। ঠিক ঠিক মনে করতে পারছে পুরোটা। ছেলেবেলার হাজারো স্মৃতি যেখানে বেমালুম ভুলে বসে আছে, শুধু এ ঘটনা কেন মনে রয়ে গেছে? বিশেষ কোনো কারণ নেই তো? হয়তো অচেনা ওই মহিলার অনাবিল সৌন্দর্য, ওদের বাড়িতে আকস্মিক আগমন, বা জেমির কাছে দুর্বোধ্য মনে হওয়া অথচ খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গের কারণে। সবকিছু ওর মনে গভীর দাগ কেটে গেছে বলেই এতদিন পরেও মনে আছে। কতদিন আগের ঘটনা, ভাবছে জেমি। 13 বছর? একটু বেশিই হবে, প্রায় 14 বছর। ওই একবারই কোনো মহিলা ওদের বাড়ি এসেছিল বাবার উপস্থিতিতে। কিন্তু আরও এক মহিলা এসেছিল একদিন, বাবা তখন বাড়ি ছিল না। ঘটনাটা মনে করতে চায় না জেমি, তাই বাবাকে কখনো বলেওনি। এতগুলো বছর নিজের মনে সযত্নে রেখে দিয়েছে। দ্বিতীয় কোনো মহিলার ওদের বাড়ি আসবার ঘটনা সেটা। জেমির তখন 8 চলছে, বাড়িতে একা ছিল। স্পষ্ট মনে আছে দিনটা, কারণ সেদিন ওর জন্মদিন ছিল।
বাবা প্রতিশ্রুতি দিয়েছিল বিশেষ উপহার দেবে ছেলেকে, জন্মদিনের জন্য দারুণ ও আকর্ষণীয় উপহার। কিন্তু উপহারটা পায়নি জেমি, বাবা ওকে দিতে পারেনি। অথচ প্রতিশ্রুতি দিলে সেটা বরাবরই পূরণ করে এসেছিল জেমির বাবা। শুধু সেবারই ব্যতিক্রম ঘটেছিল। তখনই অসুস্থ হয়ে পড়ে জন ট্যাভালিয়ন, ভয়ানক অসুস্থ, মরণাপন্ন হয়ে পড়ে অবস্থা, প্রায় জমে মানুষের টানাটানি। সেই জন্মদিনের পরও বহুদিন অসুস্থ ছিল জন ট্যাভালিয়ন। জীবনের আশা ছেড়ে দেয়া রুগ্ন মানুষটাই কি এক অদৃশ্য শক্তির বলে প্রায় কয়েক মাস পর সুস্থ হয়ে উঠেছিল। এর পিছনে কোনো হাত ছিল না তো ডাইনি সেই মহিলার? 5, গিলেন শেকেডের উপর ক্রমে ত্যক্ত হয়ে পড়ছে জেমি। মনে ক্ষোভ জমছে ওর, মুখে কথার ফুলঝুরি তো ছুটছেই, উপরন্তু আচরণেও হামবড়া বা কেউ কেটা ভাব দেখাচ্ছে লোকটা। এমন ভাব করছে যেন কোনো লর্ড। বিস্ময়কর ব্যাপার, আদপে তাকে এর চেয়েও অভিজাত মনে হচ্ছে। পরিপাটি পোশাক পরনে, এতটুকু ভাঁজ পড়েনি কোথাও, নিখুঁত খৈরি করা মুখ, আচরণে স্রস্ত, কথায় সামান্য আঞ্চলিক টান নেই। নিপাট ভদ্র লোকই চালে আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস ও প্রত্যয় ঠিকরে বেরোচ্ছে। অথচ তার ভিতরটা ঠিকই পড়তে পারছে জেমি। মলিন পোশাক ও চেহারায় ওকে তার বিপরীতে রুগ্ন ও হতশ্রী দেখাচ্ছে, এবং ঠিক এ কারণেই অসন্তুষ্ট বোধ করছে ও। কিছু টাকা যখন সঙ্গে আছে, মন স্থির করল জেমি, ভদ্রস্থ হয়ে নেবে। সেকেন্ডের মতো নিজেকে জাহির করবার ইচ্ছে নেই ওর, কিন্তু একেবারে হতচিরি অবস্থায় থাকবারও মানে হয় না। শেষ পর্যন্ত উঠে দাঁড়ালো গিলেন ছেকেন, চাপা সন্তুষ্টির হাসি তার মুখে। ক্রিস্টিনার সামনে নিজেকে উঁচুতলার ও সম্ভ্রান্ত মানুষ বলে জাহির করেছে, এবং তাতে সফলও হয়েছে। উপরন্তু জেমির গা জ্বালার কারণও হয়েছে সেটা। ক্লান্ত লাগছে খুব, নিরাসক্ত স্বরে বলল জেমি। রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। কোথাকার এক বেকুব মাঝরাতেরও পর রাস্তা ধরে এদিক ওদিক ঘোরা ছুটিয়েছে। এমন ঠান্ডার মধ্যেও বাইরে লোকের কি কাজ থাকতে পারে ঈশ্বরই জানেন। হেঁটে চলে যাচ্ছিল গিলেন শেকেন। জেমির মন্তব্য শুনে থমকে দাঁড়ালো, ঘুরে তাকালো। ছোবল মারবার আগে র্যাটল সাপ যেভাবে তাকায়, শেকেনের চোখে সেই চাহনি। মুখ থমথমে হয়ে গেছে। শীতল স্বরে জবাব দিল, জনশ্রুতি আছে গভীর রাতে খুরের শব্দ শুনতে পাওয়া নাকি চরম অমঙ্গলের। কেউ কেউ বলে ওটা আসলে মৃত্যুর ইশারা। এমন কথা তো শুনিনি, সবিস্ময়ে বলল ক্রিস্টিনা। আমি শুনেছি, আবারও মিথ্যে বলল জেমি। কালো ঘোড়ায় চড়ে রাত বিরাতে চলাফেরা করে আসলে মৃত্যুপথযাত্রী মানুষ। ঠান্ডা পলকহীন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো শেকেট, কিন্তু পাল্টা একইভাবে চোখে চোখে চেয়ে থাকলো জেমি। তারপর হঠাৎ হেসে উঠল, প্রাণ খোলা হাসি। জানে না কিভাবে সম্ভব হলো, কিন্তু আচমকা সব কিছু খুব মজার ও সহজ মনে হলো ওর কাছে। উদ্বিগ্ন হওয়ার মতো চাউক হয়ে পরিস্থিতি মনে চাপ ফেলবে কি, বরং রসবোধের সঞ্চার করেছে। শক্ত হয়ে গেল সেকেন্ডের চোয়াল, জ্বলে উঠেছে চোখজোড়া। বোঝাই যাচ্ছে এমন প্রতিক্রিয়া আশা করেনি। ভাবতেই পারেনি 17 বছরের এক তরুণ তার সঙ্গে কথার যুদ্ধে নামবে। কপালের কাছে দপদপ করে লাফাচ্ছে একটা শিরা। খুব রেগে গেছে সেকেন্ড। মানুষটার দুর্বলতা তৎক্ষণাৎ জেনে গেল জেমি। অল্পতে ধৈর্য হারিয়ে ফেলে, অগ্নিশর্মা হয়ে যায়, অপেক্ষা করতে জানে না। গিলেন শেকের একজন চরমপন্থী মানুষ। কারো চোটপাট সহ্য করা দূরে থাক,
অন্যের সঙ্গে মতের অমিলও তার সহ্য হয় না। আবার দেখা হবে বলে ঝটিতে ঘুরে দাঁড়িয়ে বেরিয়ে গেল সে। না, তার বিল টেবিলে রেখে গেছে। আমাকে পছন্দ হয়নি ওর, নিস্পৃহ স্বরে বলল জেমি। আমার তো মনে হয় কাউকেই পছন্দ করে না সে, বলল ক্রিস্টিনা। তোমাকে পছন্দ করে, সে রাগ করল মেয়েটি। হয়তো করে, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে আমি ওকে ভয় করি, ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু ও সামনে থাকলে অজানা একটা ভয় গ্রাস করে আমাকে। কফি শেষ করে বেরিয়ে এলো জেমি। পড়ছে দাঁড়িয়ে রাস্তার দুধারে দৃষ্টি চালালো। ঠান্ডা আবহাওয়ায় যা স্বাভাবিক, হাতে গোনা কয়েকজন লোক রয়েছে রাস্তায়। এবছর তেমন তুষারপাত হয়নি বটে, কিন্তু শীত পড়েছে বেশ। কাছাকাছি একটা জেনারেল স্টোর দেখে ঢুকে পড়ল জেমি, কিন্তু হতাশ হলো। দোকানের সংগ্রহ খুবই কম। যখন তখন ব্যবহারের জন্যে একজোড়া কালো রঙের ফ্রিস্কো জিন্স আর একটা শিপ স্কিন কোট কিনলো প্রথমে, তারপর কয়েকটা শার্ট, একজোড়া ধূসর স্ট্রাইপড প্যান্ট আর কালো একটা স্যুট। বহুদিন সেলফে পরে থাকায় কড়া ভাঁজ পড়ে গেছে কাপড়ে, তবে সময়ে চলে যাবে নিশ্চয়। কয়েক জোড়া মোজা, আন্ডারওয়্যার ও নেকারশিপ ছাড়াও আরও কিছু টুকিটাকি জিনিস কিনলো জেমি। নতুন কাপড় নিয়ে হোটেলে ফিরে এলো। গোসল সেরে নেবে। ব্যাগ খুলে বেকুব বনে গেল জেমি। কেউ একজন ব্যাগ খুলে তল্লাশি চালিয়েছে। একমাত্র ব্যাগের উপর নির্ভর করে যার যার বছরের পর বছর চলে যায়, জিনিসপত্র রাখতে গিয়ে একটা অভ্যাস তৈরি করে ফেলে সে, এবং এর অন্যথা হলে চট করে বুঝতেও পারে। এক্ষেত্রেও তাই হয়েছে। গত কয়েক বছরে যেখানেই গেছে জেমি, ব্যাগটা ওর সঙ্গে ছিল। দরকার হলে পেতে যাতে অসুবিধা না হয়, তাই কিছু জিনিস সবসময় একই জায়গায় রাখতে অভ্যস্ত। কালও তাই রেখেছিল, কিন্তু এখন আর ওগুলো একই জায়গায় নেই। কেউ নাড়াচাড়া করেছে। সে তো জানে না বা মনে রাখেনি কোনটা কোথায় রাখা ছিল। ব্যাগ থেকে সবকিছু নামিয়ে তালাশ করেছে, তারপর আবার যথাসাধ্য চেষ্টা করেছে যেটা যেখানে ছিল রাখতে, কিন্তু নিখুঁত হয়নি কাজটা। যার জিনিস শুধু সেই পারবে এটা। প্রশ্ন হচ্ছে, কে করেছে কাজটা? নিশ্চয় শেখের, এছাড়া আর কে করবে? কিন্তু কেন? জেমের মধ্যে এমন কি দেখেছে যে চুরি করে রুমে ঢুকে ব্যাগ তালাশ করতে বাধ্য হয়েছে? আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কী কারণে গুরুত্বহীন এ শহরে এসেছে শেখেরের মতো কেউ কাটা লোক? জেমির বাবা আর তার অতীতের সঙ্গে কোনো রহস্যময় সম্পর্ক আছে শেখেরের? হতেও পারে। ওদের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকতেও পারে, হয়তো। সম্ভব। টেভলিয়ানদের কার্যকলাপ নিয়ে এত আগ্রহ কেন শেখেরের? মানুষটাকে যতটা বুঝতে পেরেছে বা চিনেছে জেমি, নির্দ্বিধায় বলা যায় শেখেরের মতো লোক দুটো কারণে এমন কাজ করতে পারে: টাকার জন্যে কিংবা ঘৃণার কারণে। যে কোনো একটা কিংবা দুটোই হতে পারে। ওই ব্যাগে কিসের খোঁজ করেছে লোকটা? সৌভাগ্য সৌভাগ্যের কথা, নগদ টাকা পয়সা সব জেমির সঙ্গে ছিল, তাই খোয়ানোর প্রশ্নই আসে না। কিন্তু টাকার জন্য ওর ব্যাগ ঘেটেছে শেখের, ঘটনাটা বিশ্বাসযোগ্য নয়। দামি অন্য কোনো জিনিসও নেই ওর যা কেউ হাতাতে পারে। ব্যক্তিগত বা সম্পত্তির কাগজও নেই। যদ্দূর জানে, বাবাও সঙ্গে কোনো কাগজপত্র রাখতো না। পিছিয়ে এসে বিছানায় বসল জেমি। ভুরু কুচকে গেছে। প্রায় ভুলতে বসা একটা তথ্য মনে পড়েছে। বাবার কাছে বড় বড় দুটো বাদামি খাম ছিল। বহু বছর ওগুলো হাতছাড়া করেনি। ওগুলো কোথায় এখন? কিসের খাম? ভিতরে কি ছিল? বাপ বেটা পশ্চিমের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে ওরা। যখন যে কাজে পেয়েছে তাই করেছে জন ট্যাভালিয়ন। বাদামি রঙা দুটো বড় খাম সবসময় সঙ্গে রাখত।
বাঘ স্কিনের তৈরি কেসে ভরে রাখত খাম দুটো। কেসের মাঝামাঝি আড়াআড়িভাবে বেল্ট ছিল একটা। জেমির মনে পড়ল মৃত অবস্থায় বাবার সঙ্গে ছিল না ওই কেস। সত্যি কথা বলতে কি, কিছুদিন ধরেই ওটা ওর চোখে পড়েনি। শিশুসুলভ হলেও বড় হওয়ার পর থেকে নিজের ধান্দায় ব্যস্ত থাকতো, এমনকি বাবার সবকিছু খেয়াল করতো না। কোনো এক সময় জেমি খেয়াল করেনি বাবা হয়তো খাম দুটো কারো কাছে গচ্ছিত রেখেছে কিংবা লুকিয়ে রেখেছে কোথাও। খাম দুটো এ মুহূর্তে কোথায় থাকতে পারে এ ব্যাপারে অনুমানও করতে পারছে না। অতীতের অনেক ঘটনা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাবা বা নিজের পরিবার সম্পর্কে জানে না, জানতে ইচ্ছে হয়নি বলে জিজ্ঞেসও করেনি কখনো। অথচ প্রশ্নগুলোর উত্তর অপরিহার্য মনে হচ্ছে এখন। প্রশ্নের সব জবাব অতীতে চাপা পড়ে গেছে। পশ্চিমের আনাচে কানাচে ঘুরে ফিরে বেড়ানোর সময় ওর বাবা নিশ্চয়ই কোনো সূত্র রেখে গেছে। চামড়ার ব্যাগে রাখা বাদামি খাম দুটো বাবা হারিয়ে ফেলেনি, বরং নিরাপদ কোথাও রেখে গেছে। বাবাকে চেনে বলেই জেমির বিশ্বাসটা দীর্ঘতর হচ্ছে। এমন কোথাও রেখে গেছে যাতে প্রয়োজনে পাওয়া যায় এবং ততদিন পর্যন্ত নিরাপদে থাকবে। সঙ্গে দুটো পিস্তল রাখত বাবা। অথচ আগাগোড়া নিরীহ ও শান্তিপ্রিয় মানুষ ছিল জন ট্যাভালিয়ন। এবং জেমি বিশ্বাস করে কাউকে ভয়ও পেত না সে। অথচ নিভৃতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, অন্যের প্রতিহিংসার বলি হয়েছে। জানতেও পারেনি কেন খুন হলো। একই পরিণতি ওরও হতে পারে, ভাবছে জেমি, যদি সতর্ক না থাকে। বেঘরে খুন হয়ে যেতে পারে বাবার মতোই। সন্দেহের কোনো অবকাশ নেই, পরিস্থিতি তেমনই। ব্যাপারটা বিশ্বাসযোগ্য না হলেও ঘটনাটা বিশ্লেষণ করলে তাই দাঁড়ায়। এখন যদি পাহাড়ে বা টেইলে থাকতো, মরে পড়ে থাকতো, কিংবা গত রাতে দরজা বন্ধ না রাখলেও খুন হয়ে যেত নির্ঘাত। কি করা উচিত? সরে পড়লে হয়, এবং সেটা উচিত। কিন্তু জেমি জানে সেটা সম্ভব হবে না। প্রতিপক্ষকে যেতে দেবে না। এ লোক আঠার মতো লেগে থাকবে পিছনের টেইলে। এতগুলো বছর পর ঠিকই ওর বাবা বা ওকে খুঁজে পেয়েছে লোকটা। পালিয়ে গেলে নিশ্চয় ওকেও পাকড়াও ও করবে। ইতি কর্তব্য স্থির করবার প্রয়াস পেল জেমি। শত্রুকে এড়ানোর চেয়ে বরং মুখোমুখি হওয়াই চেয়েও, অন্তত তাই মনে করে ও। তবে পরিস্থিতি অনুযায়ী কাজ করাই সমীচীন হবে। প্রতিপক্ষকে নিজের অগ্রগতি বুঝতে দেয়া যাবে না। প্রথমে সেফ বোকা সেজে বসে থাকতে হবে, যেন কিছুই বুঝতে পারেনি ও। লোকটার মনে ধারণা জন্মাতে হবে যে এ খেলায় জিততে তেমন বেগ পেতে হবে না, নইলে আচমকা মরিয়া হয়ে উঠবে সে। কোনো একটা উসিলায় ঠিক খুন করে ফেলবে ওকে। পশ্চিমে মানুষ খুন করা মোটেই কঠিন কাজ নয়। কোনো একটা বিষয়ে তর্ক করল, ইচ্ছাকৃত মেজাজ খারাপ করে পিস্তলে হাত দিল, কিংবা আলাপ করতে করতে ভিন্ন মত পোষণ করে পরে মিথ্যুক বলে বসল। ব্যাস, অনিবার্য ডুয়েলে গড়িয়ে গেল ব্যাপারটা। আইনের দৃষ্টিতে সাফা হয়ে যাবে। কেউ কিছু বলবে না, প্রশ্ন তুলবে না। সবচেয়ে বড় কথা, এ শহরে আইনের অস্তিত্ব আছে বলে মনে হয়নি জেমির। তবে ডুয়েলের ক্ষেত্রে দক্ষতার প্রশ্ন থেকে যায়। লোকটা যদি ক্ষিপ্ত হয়, শুধু তা হলেই ওকে খুন করতে সক্ষম হবে। গান ফাইটে কার কি পরিণতি হবে আগাম বলা মুশকিল। জীবনে কখনো ডুয়েল লড়েনি জেমি, ইচ্ছেও নেই ওর। ঠান্ডা মাথায় কোনো মানুষই ডুয়েল লড়তে চাইবে না। উঠতি বয়সী দুটো ছেলের গল্প শুনেছে ও। পিস্তলে নাম কিনতে চেয়েছিল, কিন্তু ওসব নেহাত ছেলে মানুষই এবং বিরল ঘটনা। আদবে পিস্তল নিয়ে কেউ খ্যাতি অর্জন করতে চায় বলে মনে হয় না ওর। বরং কারো যদি অমন উচ্চাশা থাকে, সেটা সেফ ক্ষণিকের জন্যে। বাস্তবে পিস্তল হাতে কারো মুখোমুখি একবার হওয়ার পর সেই খায়েশ থাকবার কথা নয় আর। নিজের সামর্থ্য সম্পর্কে ধারণা না থাকলেও জেমি জানে ক্ষিপ্ত। বাবাই ওকে পিস্তলের তামিল দিয়েছে। কিন্তু এমন আত্মবিশ্বাস
নেই যে গিলেন শেখের বা অন্য যে কারো মুখোমুখি দাঁড়িয়ে বহাল তবিয়তে ফিরে আসতে পারবে, অন্তত আগাম ধারণা করবার জো নেই। ডুয়েলে ডুয়েলে প্ররোচিত করা হবে এমন ভাবছে কেন? নিষ্ঠুর খুনের শিকারও হতে পারে। বাবার ক্ষেত্রে যেমন হয়েছে, কোনো সুযোগই পায়নি জন ট্যাভালিয়ন। ওর ক্ষেত্রেও যদি তাই হয়, বরং তেমন সম্ভাবনাই বেশি। ছোট্ট এ শহর থেকে সরে যেতে পারে, অন্তত চেষ্টা চালাতে দোষ নেই। হয়তো সফলও হবে, দূরে কোথাও চলে যেতে সক্ষম হবে। কিন্তু জেমির মন সায় দিচ্ছে না। পাহাড়ে চলে যেতে পারে, শহরের চেয়ে পাহাড়ে যেহেতু বহুগুণে স্বাচ্ছন্দ্য ও আশা করা যায় কুলিয়ে উঠতে পারবে না শত্রু। সেক্ষেত্রে যা ঘটছে তার অন্তরালে কি আছে জানা হবে না, জানতে পারবে না টেভলিয়ানদের প্রতি গিলিন শেকেটের বিদ্বেষ ও আক্রোশের কারণ। তাছাড়া বাবার মৃত্যুর রহস্য বা কারণও উদ্ঘাটন করতে হবে। তাই সব দিক বিবেচনায় শেকেটের ধারে কাছে থাকাই চেয়েও রহস্যের কিনারা করবার পাশাপাশি নিজেকে যেমন বাঁচাতে হবে, তেমনি হিংস্র লোকটার পরিকল্পনাও ভণ্ডুল করে দিতে হবে। নিঃসন্দেহে গিলিন শেকেডি খুনি। জানতে হবে মৃত্যুর কারণ। নেপথ্যে হয়তো টাকা অথবা ব্যক্তিগত আক্রোশ কাজ করছে। এমনও হতে পারে জন টেভলিয়ানকে ঘৃণা করত শেকেট, আবার পারিবারিক কলহের জেরও হতে পারে ঘটনাটা। ভাবনায় নগদ কোনো লাভ না হলেও জেমি জানে তাতে নিকট ভবিষ্যতে ওর পিঠ বাঁচতে পারে। যদিও ভাবনার নাটাই দিগ্ভ্রান্ত হয়ে আছে। যেহেতু থই পাচ্ছে না, সব কিছু দুর্বোধ্য লাগছে ওর। কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর নেই, কিন্তু বেঁচে থাকতে হলে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে হবে। শত্রু সম্ভাব্য চাল আঁচ করতে হবে এবং সে অনুযায়ী সক্রিয় হতে হবে। এক্ষেত্রে চিন্তাভাবনা ওকে পথ দেখাতে পারে। গোসল ছেড়ে নতুন কাপড় পরল জেমি। আয়নায় নিজেকে দেখে সন্তুষ্ট হতে পারল না। এমন কোনো পরিবর্তন হয়নি। সেই একই গেও ছেলেটা এক প্রস্ত নতুন কাপড় পরে শহরে যাচ্ছে। সম্ভ্রান্ত বা অভিজাত দেখানো দূরে থাক, নতুন কাপড় ওর চেহারায় পাঞ্চার মার্কা ছাপটাই দূর করতে পারেনি, বরং হাস্যকর দেখাচ্ছে যেন। নিজেকে আত্মবিশ্বাসী লাগছে না, প্রত্যয়িত নয়। মনে অস্বস্তি নিয়ে নিশ্চয় অন্যদের সমীহ আদায় করে নিতে পারবে না। কেউ ওকে দুবার চেয়ে দেখবে না। গিলেন শেকেটের মতো অভিজাত চালচলন নেই ওর। চলনে বলনে চস্ত সে। হাজার লোকের ভিড়েও তাকে আলাদাভাবে চেনা যাবে। আসরের মধ্যমণি হতে সক্ষম লোকটা। নিজস্ব স্বকীয়তা ও স্বাতন্ত্র্যে দৃষ্টি কারে যে কারো। একই ক্ষমতা জেমির বাবারও ছিল। বাবার যদি থেকে থাকে, ছেলে হিসাবে আমার হবে না কেন, ভাবল ও। আনকোরা স্যুট খুলে দেয়ালের আংটায় ঝুলিয়ে রাখল জেমি। ফ্রিস্কো জিন্সের সঙ্গে ধূসর ফ্যানেল শার্ট পরল, কালো নেকারচিপ ঝুলালো গলায়। সবশেষে শিপ স্কিন কোট চাপালো গায়ে। পিস্তল বা ছুরির কথা ভুলে যায়নি। পিস্তল বাবার কাছে থেকে সদ্য পাওয়া হলেও ছুরিটা আজীবনই ওর সঙ্গী। ছেলেবেলা থেকে কখনোটা কাজে লাগে আগে থেকে বলা মুশকিল। কোট খুলে ঝুলিয়ে রাখলো জেমি। বিছানার লাগোয়া টেবিলে এসে বসল। বেশ পুরানো একটা খবরের কাগজ রয়েছে, ওটাতে লেখার কাজ চালিয়ে যেতে মনস্থ করলো। কলম তুলে নিয়ে বাবার সঙ্গে যেসব শহরে গেছে একে একে সবগুলোর নাম লিখে ফেলল। দীর্ঘ তালিকাটা দেখবার আগে জেমি বুঝতে পারেনি আদপে এত শহরে ঢু মেরেছে ওরা। গুনতে গিয়ে দেখলো গত 4 বছরে 22টা শহরে থেমেছে বা থেকেছে ওরা। বাবা যে খুব অস্থির মতে ছিল তা নয়, বরং নানা কারণে ঘন ঘন স্থান
বদল করেছে ওরা। কখনো কাজের অভাব, কখনো বিরূপ পরিস্থিতি দেখে এগোতে বাধ্য হয়েছে, কিংবা কাজ শেষ হয়ে যাওয়ায় অন্যত্র গেছে। প্রায় 2 মাস স্টেজ লাইনে কাজ করেছে ওর বাবা। নেভাডার ইউরেকায় এজেন্ট ও বুককিপারের দায়িত্ব পালন করেছে। জেমি তখন বসে থাকেনি, বরং মাইনারদের কাছে গরু পৌঁছে দেওয়ার কাজ করেছে টেইল ড্রাইভে। ইউরেকা থেকে পিউসে গেছে ওরা। বুমটাউন বলে অস্থির শহর ছিল ওটা। রাজ্যের চোর বদমাস এসে জড়ো হয়েছিল। মার্শাল ছিল অ্যালান মেনকিন, শক্ত পাল্লা, সারাক্ষণ তেতে থাকতো মেজাজ। সামান্য গড়বড় হলে গ্রেপ্তার করতো বেয়ারা মাইনার বা কাউবয়দের। বেশিরভাগ আউটল সমঝে চলতো তাকে, কারণ পিস্তলে অসম্ভব ক্ষিপ্ত মেনকিন। তার সঙ্গে পাল্লা দেওয়ার সাহস তখন পর্যন্ত করেনি কেউ। ব্যাংকে খণ্ডকালীন হিসাবরক্ষক হিসাবে কাজ নিয়েছিল জন ট্যাভলিয়ন। নিয়মিত লোকটা তখন সল্ট লেক বা অন্য কোথাও গিয়েছিল আত্মীয়ের ফিউনারেলে যোগ দিতে। স্থানীয় এক রেস্তোরাঁয় বাসনকোসন ধোয়ার কাজ নিয়েছিল জেমি। পথ চলা যেন শেষ হয় না। আজ এখানে তো কাল ওখানে। পেলেসারভিল, ক্যানসাস সিটি, ক্যালিফোর্নিয়া, মিসৌরি, ফোর্ট ওর্থ, ফোর্ট গ্রিফিন, সান্তা ফে, সিলভার সিটি হয়ে ডস সিটিতে গেছে এবং সবশেষে ইয়াংটন। বাদামি খাম দুটো শেষ কবে বা কোথায় দেখেছিল নিজেকে প্রশ্ন করল জেমি। চোখ বুজে মনে করবার প্রয়াস পেল। ইউরেকায় ওগুলো ছিল ওর বাবার সঙ্গে, কারণ কোম্পানির সেফে রেখেছিল খামসহ চামড়ার ব্যাগটা, এবং ইউরেকা ছাড়বার সময় খাম দুটো সংগ্রহ করতে অফিসে গিয়েছিল জন টেভালিয়ন। সঙ্গে জেমিও ছিল, পিউচেও ছিল, কারণ ব্যাংকের নিরাপদ ছেপে রাখা ছিল ওগুলো। ডস ত্যাগ করবার সময় বাবাকে বাক স্কিন ব্যাগটা মুড়িয়ে বেডরোলের ভিতর ঢোকাতে দেখেছে। মনে পড়ল কিট কারসনেও দেখেছে। জর্জ টাউন নিশ্চিত হওয়ার জন্য স্মরণ করল জেমি। আগাগোড়া শহরে ঢোকা থেকে শুরু করা 5 দিন পর চলে আসা পর্যন্ত। কিন্তু খাম নিয়ে বেরিয়ে আসবার ঘটনা মনে করতে পারল না। সত্যি কথা হচ্ছে, জর্জ টাউনে হোটেল ডি প্যারিসে কয়েক ঘন্টার জন্য থামবার পর আর দেখেইনি বাক স্কিন ব্যাগটা। হোটেল মালিক ফরাসি 2 পিরেজের সঙ্গে অন্তরঙ্গতা ছিল ওর বাবার। দুজনে ফরাসি ভাষায় কথাও বলেছে অনর্গল। পিরেজকে নিশ্চিন্তে বিশ্বাস করা যায়। বাবা পরে বলেছিল ওকে, শক্ত ধাঁচের মানুষও, এত দীর্ঘচেতা যে ওর বিশ্বাস থেকে টলানো কঠিন। ওকে কেনাও সম্ভব নয়। জবান দিলে প্রাণের বিনিময়ে হলেও সেটা রাখে, বেইমানি করবে না। জীবন বাজি রাখতে যদি বলো, ওর পক্ষে তাই রাখতে রাজি আমি। তাহলে জর্জ টাউনে আছে খাম দুটো। এটা অবশ্য অনুমান, ভুলও হতে পারে, তবে নির্ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু আপাতত কোনো লাভ হচ্ছে না ওর তাতে, কারণ জেমি যেখানে আছে জর্জ টাউন প্রায় আকাশের মতো দূরত্বে। 1000 মাইল নয়, তবে তুষার ও বরফ আবৃত বহু পাস পেরোতে হবে। এ মুহূর্তে যা আত্মা আত্মহুতির সামিল। সবচেয়ে বড় কথা, পিছনের টেইলে এক রক্তচোষাকে নিয়ে অত বিপদসংকুল পথ পাড়ি দেওয়া যাবে না। তখনই একটা আইডিয়া উকি দিল মাথায়। অদ্ভুত হলেও অদ্ভুত হলেও বাতিল করে দিতে পারল না, বরং মস্তিষ্কের গভীরে রয়ে গেল। এ কারণে যে বৈরী প্রকৃতিতে চলাফেরায় শেখেরের চেয়ে ঢের দক্ষ জেমি। শীতে পাহাড় পাড়ি দেওয়ার চিন্তাও করে না কেউ, কারণ 1000 ফুট উচ্চতায়
এমনও পাস রয়েছে যেগুলোতে 30-40 ফুট পুরো তুষার জমে থাকে। তীব্র ঠান্ডা তো আছেই। এমন বৈরী পরিবেশে একটা দিনও টিকে থাকা সম্ভব হয় না। বিকল্প উপায় আছে। পশ্চিম ও দক্ষিণে যেতে পারে। বিস্তীর্ণ মরুভূমি আছে ওদিকে। মরুভূমি হতে পারে সেকেটকে খসানোর মোক্ষম জায়গা। বেশিরভাগ ওটর হোলের অবস্থান জানা আছে ওর, তাই আশা করা যায় বিপাকে পড়বে না, বরং উল্টো বেকায়দায় ফেলে দিতে পারবে সেকেটকে। ব্যাপারটা খুব সহজ মনে হলেও মন থেকে সায় পাচ্ছে না, নিশ্চিত হতে পারছে না। বেশভূষা বা কথাবার্তায় যতই কেতাদুরস্ত বা ফুলবাবুর দেখা, গিলেন শেকের পশ্চিমে মোটেই আনাড়ি বা নতুন নয়, বরং শক্তপাল্লা ও নাসরবান্দা মনে হয়েছে। মরুভূমি বা পাহাড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত বুমেরাংও বুমেরাং হয়ে দেখা দিতে পারে ওর জন্যে। স্থির সিদ্ধান্ত ছাড়াই কামরা থেকে বেরিয়ে এলো ও তার আগে গায়ে কোট চাপিয়েছে। রেস্তোরাঁয় গিয়ে ঢুকলো। এ শহরে আসবার পর থেকে শুধু ওই একটি জায়গায় যাচ্ছে। কোথাও গিয়ে বসবার আর কি জায়গা নেই? আছে, সেলুন বা অন্য রেস্তোরাঁয় যেতে পারে, কিন্তু এমন তীব্র ঠান্ডার মধ্যে রাস্তায় বেরোতে হবে তাহলে। দরকার ছাড়া তা করবে কেন, যেহেতু প্রয়োজনটা এখানেই মিটে যাচ্ছে। একটা টেবিল দখল করলো ও রান্নাঘর থেকে বেরিয়ে এলো ক্রিস্টিনা। ওকে দেখে উজ্জ্বল হয়ে গেল মুখ। সহাস্যে বলল, তোমাকে তো দারুণ লাগছে জেমি। গালে ও কানে গরম রক্তপ্রবাহ টের পেল। মেয়েদের মতো আরক্ত হয়ে গেছে নাকি মুখটা? অস্বস্তির সঙ্গে ভাবল ও। গরম গরম ছুপ আছে, জানালো মেয়েটি। গরুর মাংস আর সবজি নিতে পারবে যত খুশি। বেশ তো, মৃদুস্বরে বলল। নিজেকে সামলে নিয়েছে। সহসা একটা আইডিয়া খেলে গেল মাথায়। এখান থেকে যদি বেরিয়ে যেতে হয়, দুপুর বা পরপরই হতে পারে আদর্শ সময়। যাত্রাপথে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার করতে কম বেশি সবাই সকাল সকাল যাত্রা করে। এটা অন্য সবার মতো গ্লিন শেখেনও জানে, এবং সেভাবেই তৈরি থাকবে সে। কিন্তু লোকটার অজ্ঞাতে যদি রওনা দিতে পারে, নির্দ্বিধায় বাড়তি সুবিধা নিতে পারবে। সেক্ষেত্রে অস্বাভাবিক কোনো সময়ে যাত্রা করা উচিত। শেখের যখন জানতে পারবে পাখি উড়ে গেছে, ততক্ষণে হয়তো অনেকটা পথ এগিয়ে যেতে সক্ষম হবেও। এমনকি সন্ধ্যার জন্যে থেমেও যেতে পারে। তখন চাইলেও অন্ধকারে ওকে টেইল করতে পারবে না ফুলবাবু। তবে এখানেও অনিশ্চয়তা রয়েছে। শত্রুকে খাটো করে দেখা ঠিক হবে না। জেমি যেমন এ শহর থেকে সটকে পড়বার জন্যে পরিকল্পনা আঁটছে, তেমনি সারাক্ষণে ওকে চোখে রাখছে সেকেন্ড। তাকে সামনে দেখতে না পেলেও জেমি নিশ্চিত ঠিক এটাই ঘটছে। সশরীরে উপস্থিত না থেকেও কারো গতিবিধি নজরে রাখা সম্ভব। তবে নিজের চলাফেরার মধ্যে যদি একটা প্যাটার্ন তৈরি করে নেয়, হয়তো ভাওতা দেয়া যাবে লোকটাকে। দুপুরে স্টবলে গিয়ে ঘোড়ার খোঁজখবর নিতে পারে। এটা খুব স্বাভাবিক। শহরে যে কদিন থাকবে, রোজ দুপুরে যদি তাই করে, একটা প্যাটার্নে দাঁড়িয়ে যাবে ব্যাপারটা। তখন হয়তো চুপিসারে সরে পড়া সম্ভব। স্যুপের স্বাদ দারুণ লাগলো, তবে বেশিক্ষণ উপভোগ করতে পারল না জেমি। কারণ অর্ধেকটা শেষ করবার পর জানালা দিয়ে শহরে ঢুকতে দেখল এড টিমবার্ট আর গ্রেগ কিনিয়ারকে। শুধু ওই দুজন। জজ টেন্ডি মিলস বা অন্য লোকটা নেই সঙ্গে। উঠতে উদ্যত হয়েও নিজেকে নিবৃত্ত করল। স্যুপটা সত্যি দারুণ হয়েছে। শেষ না করে ওঠা ঠিক হবে না। ফের কবে এমন সুস্বাদু স্যুপে চুমুক দিতে পারবে বলা মুশকিল। টিম বার্ট আর কিনিয়ারের উপর নজর রেখেছে জেমি।
সেলুনের দিকে চলে গেল দুজন। সামনে পৌঁছে স্যাডল ছাড়ল। চলাফেরায় আড়ষ্টতা, ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছে। এমনকি টিমবটকেও পর্যুদস্ত মনে হচ্ছে। অথচ দৈত্যাকার দেহে আসরিক শক্তি তার। স্যাডল ছেড়ে দাঁড়ানোর সময় খানিকটা টলে উঠল, হয়তো অনেক সময় স্যাডলে কাটাতে হয়েছে বলে। সেলুনে ঢুকে পড়ল ওরা। স্যুপ গলৎকরণ করবার ফাঁকে চিন্তাভাবনা করল জেমি, কেন এখানে এসেছে এরা? এটা ওদের শহর নয়। জেমির খোঁজে? না, ওর মতোই এদিক দিয়ে পাহাড় থেকে বেরিয়ে এসেছে। অবস্থা দেখে মনে হচ্ছে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে দুজনকে। আপাতত হাতে কাজ নেই বলে উল্টো দিকের চেয়ারে এসে বসল ক্রিস্টিনা। তুমি বোধহয় কোনো ঝামেলায় আছো, তাই না? বলা যায়, স্বীকার করল জেমি। তবে আমি ডেকে আনিনি। কখনো কখনো না চাইলেও ঝামেলায় পড়তে হয়। এর মূলে কি সে, মানে মিস্টার শেকেডের কথা বলছি? সে রাগ করল জেমি। জানে না এখানে কেন এসেছে সে, কিংবা কোত্থেকে এসেছে তাও জানি না। তবে আমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। একসঙ্গে কফি খেতে খেতে নিজের অজান্তে মুখ খুলে ফেলল জেমি। হয়তো নিঃসঙ্গ বলে, কিংবা অন্যকে বলে ব্যাপারটা আরো পরিষ্কার করে নিচ্ছে। যেহেতু কাউকে বলবার সময় অনেক খুঁটিনাটি ও ক্ষুদ্র বিষয় চোখে পড়ে। যাই হোক, বাবা ও নিজের সম্পর্কে সবই খুলে বলল। দুজনে পশ্চিমের আনাচে কানাচে ঘুরে বেড়ানো থেকে শুরু করে পোখারে জন ট্যাভলিয়নের বিশাল অঙ্কের টাকা জেতা এবং পরবর্তী ঘটনা প্রবাহ বাদ দিল না। এর পরিণতিতে কি ঘটবে বা আদেও কি ঘটেছে জানা নেই ওর। কিন্তু চেয়েছে একটা রেকর্ড থাকুক, অন্তত একজন জানুক ওদের ভাগ্যে কি ঘটে গেছে। ক্রিস্টিনা বেশ মনোযোগী চোতা, বাধা তো দেয়নি, কিংবা অপ্রাসঙ্গিক প্রশ্নও করেনি, বরং উৎসাহ দিচ্ছে জেমিকে। সুন্দরী একটা মেয়ে সমস্ত মনোযোগ দিয়ে কথা শুনছে, এর চেয়ে বেশি কি চাইবে কোনো তরুণ? ঘটনার বয়ান করতে করতে সত্যি কিছুটা পরিষ্কার হয়ে এলো জেমির বদ্ধমূল ধারণা জন্মে গেল যে গিলিন শেকেডের সঙ্গে ওদের আত্মীয়তার সম্পর্ক আছে। তা যদি নাও হয়, অন্তত ওর কাছে যে একটা কিছু চাইবার আছে তার, তাতে কোনো সন্দেহ নেই।